পরিণীতা সপ্তম পর্ব। ফোনের তীব্র ভাইব্রেশনে ঘুম ভাঙল মুগ্ধর। বালিশের মধ্যে মুখ গুজেই বিছানা হাতড়ে ফোনটা নিল ও। ঘুমের জন্য চোখ দুটো টেনে খুলতে পারছে না। চোখ বন্ধ করে ফোনটা রিসিভ করে কানে ধরল ও। ঘুমাচ্ছন্ন স্বরে বলল, কে বলছেন? পরিচয় না দিয়েই ফোনের ওপাশ থেকে উচ্চস্বরে কয়েকটা বিশ্রী গালি ছুড়ল ওকে। মুগ্ধ হকচকিয়ে যায়, ধরফড়িয়ে উঠে বসে। ওপাশ থেকে এখনও কন্টিনিউয়াসলি গালাগালি করে যাচ্ছে ওকে। চোখ কচলে মোবাইলের স্ক্রিনে তাকালো মুগ্ধ। স্ক্রিনে বড় বড় লেখা তাজিম। বার কয়েক পলক ফেলল মুগ্ধ। ফোনটা আবার কানের মধ্যে সেটে ধরে হড়বড় করে বলল, কিরে বেয়াদব, গালি দিচ্ছিস কেন? শিক্ষা দীক্ষা নাই নাকি যে সকালে উঠে প্রার্থনার বদলে গালি চর্চা করছিস? নাটক করো তুমি আমার সঙ্গে? সকাল বাজে 9টা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছস, আর এইদিকে আমরা খেটে মরছি। এখন তো আবার বিরোধী দলের মারও খাচ্ছি। নড়ে চড়ে বসলো মুগ্ধ। উত্তেজিত স্বরে বলল, কি হয়েছে দোস্ত? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, মারপিট লেগেছে অনেক খারাপভাবে। সৌরভ সর্দারের দলের ছেলেরা আক্রমণ করেছে আমাদের ওপর। ইতিমধ্যে অনেকেই আহত। পরিস্থিতি কোনো মতে সামাল দিতে পারছি না আমি। চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে ফোনের ওপাশ থেকে। ছেলেদের চিৎকার, লাঠির শব্দ আর গাড়ির হর্নের জগাখিচুড়ি শব্দ। মুগ্ধর বুকটা ধক করে উঠল। আতঙ্কিত গলায় বলল, তুই ঠিক আছিস তো? ঠিক আছে আপাতত, কিন্তু কতক্ষণ ঠিক থাকবো বলতে পারছি না। তুই তাড়াতাড়ি স্পটে আয়। মুগ্ধ উত্তর দেওয়ার আগে ওপাশ থেকে ফোন কেটে গেল। তড়িৎ গতিতে বিছানা ছেড়ে নিচে নামলো ও। দ্রুত পায়ে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তড়িঘড়ি করে বেরোতে দেখে কিচেন থেকে চটজলদি বের হয়ে আসলেন সানজানা বেগম। খুন্তি উঁচিয়ে বললেন, না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? অনেক বড় সমস্যা হয়েছে মা, বাইরে থেকেই খেয়ে নেব কিছু, বলেই ছুট লাগালো মুগ্ধ। পেছন থেকে সানজানা বেগম অনেক কিছুই বললেন, কিন্তু তা কানে গেল না মুগ্ধের। ফুল স্পিডে গাড়ি চালিয়ে নির্বাচনের জায়গায় এসে থামলো মুগ্ধ। দ্রুত পায়ে নিচে নেমে ছুটে গেল ভেতরে। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে তাকালো ও। হন্যে হয়ে খুঁজল তাজিমকে। পরিস্থিতি শান্ত দেখাচ্ছে। ভোট প্রদানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মুগ্ধের কপাল কুঁচকে আসে। যেভাবে বলেছিল তাজিম, তার উপর যেসব শব্দ শুনতে পেয়েছিল তার কিছুই দেখা যাচ্ছে না। এলোমেলো দৃষ্টি ফেলে কিছু দূর এগিয়ে টিন শেডের একটা ঘরের ভেতর ঢুকলো ও। মুগ্ধের ভাবনা সঠিক হলো, এখানেই আছে সবাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল মুগ্ধ। তাজিম কথা বলছিল সবার সাথে। ওকে দেখতেই চিবিয়ে চিবিয়ে বলল, আরে রাজামশাই এসেছে যে, কেউ তার সেবার ব্যবস্থা করো। মুখ বাঁকালো মুগ্ধ। চেয়ারের পাশাপাশি স্কুলের বেঞ্চের মতো বেঞ্চ ছিল কয়েকটা। এক লাফে আপার বেঞ্চের ওপর উঠে বসলো মুগ্ধ। পা নাড়তে নাড়তে বলল, সবই তো ঠিকঠাকই আছে এখানে। সকাল সকাল ফোন করে এভাবে ভয় দেখালি কেন? তাজিম তেড়ে গিয়ে কিল মারল মুগ্ধের পিঠে। ফুঁসতে ফুঁসতে বলল, শয়তান, এতক্ষণে আসার সময় হয়েছে? কজন আহত হয়েছে জানিস? এসে বড় বড় লেকচার মারছিস যে। কিভাবে মার খেয়েছি আমরা? চোখ মুখ কুঁচকে তাকালো মুগ্ধ। থাপড়ে জোর ছিল ভীষণ, তবুও দমল না মুগ্ধ। ব্যঙ্গ করে বলল, মার কেন খেয়েছো বেবি? ওরা যখন মারছিল তুমি হাতে চুড়ি পরে বসেছিলে নাকি? আবার তেড়ে গেল তাজিম। হিসিয়ে বলল, এই বেয়াদব, চুড়ি পরে ঘরে তুই বসেছিলিস, আমি না। ওরা 5টা মারলে আমরা 50টা ফিরিয়ে দিয়েছি। মুগ্ধ দৌড় দিল, সাথে ন্যাকা কণ্ঠে বলল, বাঁচাও আমাকে, বাঁচাও কেউ। রুমের বাইরে বেরোনোর আগেই ব্রেক কষল মুগ্ধ। সাথে থেমে গেল তাজিমও। প্রাণনেশা বুকের সাথে 2 হাত আড়াআড়ি করে দাঁড়ালো। গভীর দৃষ্টি নিক্ষেপ করলো ওদের দিকে। মুগ্ধ কাচুমাচু হয়ে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আরে তুই? আমরা তো দৌড় দৌড় খেলছিলাম, তুই খেলবি?
প্রাণনেশা ওর পাশ কাটিয়ে ভেতরে আসলো। নির্লিপ্ত ভঙ্গিতে এসে বসলো চেয়ারের ওপর। তাজিম অভিযোগের সুরে বলল, কিছু বলবি না তুই ওকে? এত দেরি করে এলো যে? বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ কর, বিরক্তির সুরে বলল প্রাণনেশা। মুগ্ধ সবার সাথে এসে বসল, সাথে তাজিমও। মুগ্ধ এবার সিরিয়াস হলো, চিন্তিত স্বরে বলল, সৌরভ সর্দার যে এমন বাচ্চাদের মতো কাজ করবে ভাবতে পারিনি। শুধু আজকে জিততে দে, সব কটারে কুত্তার মার খাওয়াবো। বাচ্চাদের মতো কাজ না, প্ল্যান করে এগিয়েছে। রক্তের বন্যা বয়ে আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। তাজিম মুখ গোমড়া করে বলল। হাসলো মুগ্ধ, তাচ্ছিল্য করে বলল, বেচারাগুলা আমাদের কাঁপাতে এসেছিল, নিজেরাই কেঁপে চলে গেল। হেসে দিল সবাই। মুগ্ধ তাকালো প্রাণনেশার দিকে। একটা সাদা সালোয়ার পরেছ, কানে পুঁতির মতো ছোট ছোট দুল, কোমরের সমান চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে কৃত্রিম কোনো সাজসজ্জা নেই, তবুও স্নিগ্ধ মায়াময়। সবাই হাসলেও প্রাণনেশার মুখে হাসি নেই, মুখ গোমড়া করে বসে আছে ও। দীর্ঘশ্বাস ফেলল মুগ্ধ। হাসিটা খুব কমই দেখা যায় ওর মুখে। 18 বছরের প্রাণনেশা 24 বছরে পদার্পণ করেছে। 6টা বছর কেটে গেছে জীবন থেকে, তবুও যেন প্রাণনেশা আটকে আছে সেই দিনটাতে। কেটে গেল অনেকটা সময়। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। একটু পরেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দলের সবাই চিন্তিত। মুগ্ধ আর তাজিম গালে হাত দিয়ে এতিমের মতো বসে আছে টিনের শেডের ঘরটাতে। জুনিয়র একটা ছেলে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসলো ওদের কাছে। হকচকিয়ে গেল দুজন। মুগ্ধ আতঙ্কিত হয়ে বলল, কিছু কি হয়েছে? এইভাবে দৌড়ে আসলি কেন? আমরা জিতে গেছি ভাই, আমরা জিতে গেছি। খুশিতে লাফিয়ে উঠল তাজিম। মুগ্ধের অপেক্ষা না করে দৌড় দিল বাইরে। মুগ্ধ হাসি মুখে বের হলো ছেলেটার সাথে। প্রাণনেশা দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে, ফোনে কথা বলছে কারোর সাথে। মুগ্ধ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে। প্রাণনেশা পড়তে পড়তে সামলালো নিজেকে। হতভম্ব হয়ে বলল, কিরে? মুগ্ধ ছাড়ল ওকে, উচ্ছ্বসিত হয়ে বলল, আমরা জিতে গেছি সভাপতি ম্যাডাম। প্রাণনেশা হাসল, ওর বাহুতে হাত ঠেকিয়ে বলল, হ্যাঁ জানি, সেটাই বলছিলাম মামাকে। পার্টি হবে আজকে ব্রো। অনেক উড়েছে সৌরভ সর্দারের পাখিগুলা, ডানা কাটার সময় চলে এসেছে। যুক্তরাজ্যের ও ইংল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর লন্ডন, বিশ্বের অন্যতম জনবহুল শহর বলেও খ্যাত শহরটি। ডিসেম্বর বিধায় শীতের মৌসুম চলছে। সেন্ট থমাস হসপিটাল লন্ডনের একটা প্রাচীন হসপিটাল। হৃদরোগের জন্য শহরটিতে একটি বিখ্যাত হসপিটালও বলা যায়। নার্সরা দফায় দফায় দৌড়াদৌড়ি করছে মেডিসিন নিয়ে। কিছুক্ষণ আগে একটা হার্টের পেশেন্ট এসেছে মুমূর্ষু অবস্থায়, বাঁচা মরার মাঝখানে ঝুলে থাকার মতো অবস্থা তার। ইনায়া নামের একজন নার্স দৌড়ে এলো কাউন্টারে। কাট কাট ইংরেজিতে হড়বড় করে বলল, এমার্জেন্সি, এক্ষুনি যদি হার্ট সার্জারি করা না হয় তাহলে পেশেন্ট বাঁচবে না আর। একজন ডক্টর ইমিডিয়েটলি প্রয়োজন। সরি বাট আজকে কোনো হার্ট স্পেশালিস্ট উপস্থিত নেই, বেশিরভাগ ডক্টর বড়দিনের ছুটিতে বাইরে আছে। কাউন্টারে বসা মেয়েটা তার নরম গলায় বলল। ইনায়া দিশাহারা হলো, এক প্রকার চিৎকার করে বলল, তাহলে কি বলতে চাও? পেশেন্ট চিকিৎসার অভাবে মারা যাক, তাও আমাদের হসপিটালে এসে? কাউন্টারে বসা মেয়েটার মুখ ছোট হয়ে এলো। তারই বা কি করার আছে? ডক্টরি না থাকলে সার্জারি করবে কে? ওদের চিৎকার চেঁচামেচি শুনে সিনিয়র একজন নার্স দ্রুত পায়ে এগিয়ে আসলেন। কপালে ভাঁজ ফেলে বললেন, কি সমস্যা তোমাদের? এভাবে চেঁচামেচি করছো কেন? ইনায়া সহ কাউন্টারে বসা মেয়েটি ঘুরে তাকালো বয়স্ক 50 নার্সটির দিকে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে নার্সটি। মুখে পৌড়ের ছাপ স্পষ্ট থাকলেও শরীরের গঠনে মনে হবে এখনো সদ্য যুবতী। ইউরোপ কান্ট্রিগুলোতে সিনিয়রদের মা বাবার চেয়েও বেশি সম্মান দেওয়া হয়। তাই ইনায়া বিনয়ের সাথে এগিয়ে এলো, নম্র স্বরে বলল, আলিশা ম্যাম, অনেক বড় সমস্যা হয়ে গেছে।
পেশেন্টের অবস্থা অসম্ভব খারাপ, কিন্তু বেশিরভাগ ডক্টর ছুটিতে। কেসটা কি? হার্টের পেশেন্ট, এই নিয়ে 3 বার হার্ট অ্যাটাক করেছেন তিনি। আলিশা চিন্তিত বদনে মাথা নাড়ালো। কাউন্টারে বসা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু চেক করে বলো তো, কোনো ডক্টরই কি নেই? খ্রিস্টান ডক্টররা ছাড়া তো সবাই ছুটিতে থাকার কথা না? ম্যাম, ডক্টর প্রত্যুষ এখনও প্রস্থান নেননি। হসপিটালের হার্ট সার্জন হিসেবে একমাত্র শুধু তিনিই উপস্থিত আছেন, কিন্তু ওনার ডিউটি শেষ। ডক্টরদের ডিউটি শেষ হয় না কখনো। ইনায়া, ডেকে নিয়ে আসো ডক্টরকে। ইনায়া নড়ল না, গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকলো। ওকে অনড় দেখে আলিশা বলল, কি হলো? তোমাকে না বললাম ডক্টরকে ডেকে নিয়ে আসতে? সরি ম্যাম, কিন্তু আমার ভয় লাগছে। ডক্টর প্রত্যুষ অনেক রাগী। এখন ওনার ডিউটি শেষ, আমি গেলে নিশ্চয়ই ধমক খাবো। ইনায়া ভয়ার্ত কণ্ঠে বলল। আলিশা বিরক্তিকর দৃষ্টিতে তাকালেন ওর দিকে। কণ্ঠে বিরক্তি এনে বললেন, এখন তুমি ধমক খাওয়ার ভয়ে ডাকতে যাবে না ওনাকে? আর পেশেন্ট মরে যাক, এটা চাও তুমি? ইনায়া দুপাশে মাথা নাড়ালো। কাউন্টারে মেয়েটি মৃদু গলায় বলল, আমার মনে হয় না উনি আসবেন ম্যাম। হি ইজ আ হার্টলেস। ওনাকে হসপিটালের বেস্ট হার্ট সার্জন বলা হলেও ওনার নিজেরই হার্ট নেই। আলিশা ভ্রু কুঁচকে তাকালেন মেয়েটার দিকে। কণ্ঠে গম্ভীর্য এনে বললেন, ডাক্তারদের ধর্মই হচ্ছে মানুষের সেবা করা। সে হার্টলেস হোক আর যাই হোক, আমার মনে হয় না একজন পেশেন্ট মরতে বসেছে সেখানে তিনি হাত গুটিয়ে বসে থাকবেন। তোমরা যখন কেউই যেতে পারবে না, আমি ডেকে নিয়ে আসছি ওনাকে। বলে গটগট করে চলে গেলেন আলিশা। কাউন্টারে মেয়েটি বিড়বিড় করে ইনায়াকে বলল, আমি লিখে দিচ্ছি, ডক্টর প্রত্যুষ আসবেন না। আলিশা ম্যাম শুধু নিজের শক্তি খরচ করতে গেছে। ইনায়া সাই জানিয়ে মাথা নাড়ল ওর কথায়। চেম্বারে বসে থুতনিতে হাত ঠেকিয়ে বসে আছে প্রত্যুষ। গম্ভীর মনোযোগ দিয়ে দেখছে টেবিলের ওপর রাখা ফাইলগুলো। কয়েকজন পেশেন্টের ফাইল জমা থেকে গেছিল, সেগুলো দেখতে দেখতে এতটা সময় পেরিয়ে গেছে। এক হাতে চশমা খুলে টেবিলের উপর রাখল প্রত্যুষ। নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ারে গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টানল। বড়ই ক্লান্ত লাগছে আজ। 18 ঘন্টার অক্লান্ত ডিউটি, ব্যস্ততার নিমগ্নে অসুস্থ হওয়ার অবস্থা। এতক্ষণ বাইরে যেন সুনামি বয়ে যাচ্ছিল। কোলাহল আর চিৎকারের চারপাশ ভারী হয়ে উঠছিল। প্রত্যুষ তবুও বের হয়নি। নিজের ডিউটি শেষ হলে আর কোনো কিছু কর্ণকুহরে নেয় না সে। তবুও এটাই স্বাভাবিক। এখান হতে জীবন মৃত্যুর ফয়সালা দেওয়া হয়। নতুন কেউ আসে, নয়তো বিদায় নেয় পৃথিবী থেকে। সাধারণ মানুষদের এই সবে বুক কাঁপলেও ডক্টররা এইসব দেখতে দেখতে অভ্যস্ত। তাদের কাছে স্বাভাবিক এইসব। দরজায় টোকা পড়তেই ভাবনা ছেদ ঘটল ওর। বাইরে থেকেই কেউ বলল, মে আই কামিং? সোজা হয়ে বসল প্রত্যুষ। চুলগুলো পেছনে ঠেলে গম্ভীর স্বরে বলল, কাম। মৃদু পায়ে কক্ষে ঢুকলো আলিশা। প্রত্যুষ তার দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম? আলিশা তার কাট ইংরেজিতে বলল, একজন হার্টের পেশেন্টের অবস্থা খুবই খারাপ পর্যায়ে। যদি এখনই অপারেশন করা না যায় তাহলে বাঁচবে না। সো স্যাড। তাড়াতাড়ি ওটি রেডি করুন। সার্জারি করবে কে? বেশিরভাগ ডক্টর বড়দিনের ছুটিতে আছেন। আপনি ছাড়া আর কোনো হার্ট সার্জন উপস্থিত নেই। অপারেশনটা আপনাকেই করতে হবে স্যার। আলিশা মিনমিন করে বলল। প্রত্যুষ ভ্রু কুঁচকে তাকালো। কণ্ঠে গাম্ভীর্যতা ঢেলে বলল, আমার ডিউটি শেষ। আজকে 2টো অপারেশন করেছি আমি, আর সম্ভব না। অন্য ডক্টর খুঁজুন। একটু পরেই বেরোবো আমি। স্যার প্লিজ, পেশেন্ট বাঁচবে না। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। আমার কাজ শেষ। আলিশা মুখ কালো করে ফেলল। বেরোন। প্রত্যুষের ঠান্ডা স্বর। আলিশা মাথা নিচু করে বেরিয়ে যায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রত্যুষ। বিরস ভঙ্গিতে পরনের কুচকানো শার্ট ঠিক করল। কালো রঙের ব্যাগের ভেতর অ্যাপ্রন, স্টেথোস্কোপ সহ নিজের যাবতীয় প্রয়োজনীয় সব কিছু ঢুকিয়ে নিল। টেবিলের ওপর থেকে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল চেম্বার থেকে। একটা কেবিনের সামনে আসতেই দেখতে পায়
ছোটোখাটো ভিড়, ভিড়ের মাঝে সিরিয়ালে রাখা চেয়ারের উপর একজন সাদা চুলের কিশোরী মাথা নুয়ে বসে আছে। হাঁটু পর্যন্ত একটা ফ্রক পরে আছে সে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা, কে এই মেয়েটা? মুমূর্ষু রোগীটার কোনো আত্মীয়, যে তার আপনজন হারানোর ভয়ে এভাবে কাঁদছে? প্রত্যুষের বুক ধক করে উঠল। স্মৃতির পাতা উল্টিয়ে চোখে ভাসল সদ্য কিশোরে পা দেওয়া কোনো কিশোরীর হাসি খুশি মুখ, যে মুখটা ছিল ওর সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। প্রত্যুষ এগোলো না আর। পিছু ফিরে হন্তদন্ত হয়ে চেম্বারে গিয়ে ঢুকলো। কাঁধের ব্যাগটা টেবিলে রেখে সব কিছু বের করলো। অ্যাপ্রনটা গায়ে গলিয়ে স্টেথোস্কোপ গলায় জড়িয়ে দ্রুত পায়ে বের হলো চেম্বার থেকে। আলিশা, ইনায়া আর আরেকজন নার্স বিরস মুখে দাঁড়িয়েছিল, কথা বলছিল নিজেদের মধ্যে। ইনায়া হতাশ শ্বাস ফেলে আলিশাকে বলেছিলাম প্রত্যুষ স্যার আসবে না, পেশেন্টটা মরে গেলেও আসবে না, হি হ্যাজ নো ইমোশন। আলিশা মুখ কালো করে দাঁড়ালো। আর তখনই প্রত্যুষ দ্রুত পায়ে এসে কেবিনে ঢুকলো। গলার স্বর উঁচিয়ে ওদের বলল, ওটি রেডি করো ফার্স্ট। নার্সরা হাঁ হয়ে তাকালো সেদিকে। ইনায়া হতভম্ব হয়ে আলিশাকে বলল, হাউ, কিভাবে কনভিন্স করলেন ম্যাম? নো আইডিয়া। এখন এসব কথা বাদ দাও, কাজে লাগে পড়ো সবাই। নার্সরা সবাই সায় জানালো, ছুটে লাগলো নিজেদের কাজে। রাত্রি দ্বিপ্রহর, নিকষ কালো আঁধারে ছেয়ে আছে চারপাশ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কুয়াশায় ঘেরা চারিদিক। মাঝে মাঝে ঝোপের আড়াল থেকে দল বেঁধে জোনাকি পোকা দেখা মিলছে। যদিও এখন আর অতটা জোনাকি পোকা দেখা যায় না। সব কালের বিবর্তনে বড় বড় দালানের আড়ালে হারিয়ে গেছে। তবুও গ্রামগঞ্জে এখনো জোনাকির দেখা পাওয়া যায়। গা কাঁপানো ঠান্ডা উত্তরীয় বাতাস বইছে। শীতের আর্দ্রতা গায়ে মাখিয়ে পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেছে প্রাণনেশা। দলের ছেলে মেয়েরা বিজয়ের আনন্দে হই হুল্লোড় আর নাচ গানে মেতেছে। প্রাণনেশা এতক্ষণ ওদের সাথেই ছিল, কিন্তু কখন যে ওদের গ্যাং থেকে ছেড়ে আনমনে হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছে তা টেরও পায়নি প্রাণনেশা। শান্ত চোখে চারপাশে তাকালো প্রাণনেশা। কুয়াশায় ঘেরা নিস্তব্ধ স্নিগ্ধ পরিবেশের সাথে রাতের আঁধারে ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো অবলা প্রাণীও কেউ দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ল প্রাণনেশা। গায়ের উষ্ণ জ্যাকেটটা আরেকটু নিজের সাথে জড়িয়ে নিল। জ্যাকেটের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। মুখে দিয়ে বিষাক্ত টান দিয়ে দৃষ্টি নিবদ্ধ কালো প্রলেপে ঢাকা আকাশের দিকে। আজ আকাশে কোনো তারা নেই, আর না চন্দ্র তার দ্যুতি ছড়াচ্ছে। আজ কি অমাবস্যা? আকাশের দিকে নিষ্পলক তাকিয়ে মুখ দিয়ে বিষাক্ত ধোঁয়া ছড়ালো প্রাণনেশা। গিটারের সুর কানে আসতেই আশেপাশে তাকালো ও। এই রাত বিরেতে গিটার বাজাচ্ছে কে? ভূত? ভাবতেই হাসলো প্রাণনেশা। কখন থেকে ভূতের ভয় পাওয়া শুরু করলো? যখন ছোট ছিল তখন ভয় পেত, কিন্তু যখন থেকে মানুষের আসল চেহারা চেনা শুরু করলো তখন থেকে মনে হলো মানুষের চেয়ে ভয়ঙ্কর এই দুনিয়া আর কিছুই নেই। সেখানে ভূত তো অতি নগণ্য। গিটারে সুর ধরে হাঁটা শুরু করলো প্রাণনেশা। বটগাছের সামনে যেতেই পা থেমে যায় ওর। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কেনখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেচে খাবো, গানে আসে পাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারোর একদিন হব, কারোর এক রাত হব, এর বেশি কারোর রুচি হবে না। আমার এই বাজে স্বভাবে কোনো দিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। মগ্নচিত্তে মুগ্ধ হয়ে শুনল প্রাণনেশা। বটগাছের গুঁড়ির ওপর একজন যুবক বসে হাতে গিটারের সুর তুলে পুরুষালী গলায় মনোহর গেয়ে চলেছে। সামনে কয়েকজন পথশিশু সারিবদ্ধ বসে আছে। গান শেষ হতেই তালির ঝঙ্কার তুলল ওরা। প্রাণনেশার ভাবনায় ছেদ ঘটে। যুবকটি গিটার হাতে উঠে দাঁড়ালো।
হাসি মুখে সবার হাতে হাতে চকলেট দিল। পথশিশুরা সবাই উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরল তাকে। প্রাণনেশা নিজের আধ খাওয়া সিগারেটটা নিচে ফেলল, কেটস দিয়ে পিষে মারালো মাটির সাথে। মিস, ঠিক আছে। প্রাণনেশা চকিত দৃষ্টিতে তাকালো সামনে। সামনে সে জন মুচকি হেসে তাকিয়ে আছে তার দিকে। প্রাণনেশা বিহল দৃষ্টি ফেলে তাকালো। যুবকটি ওর দিকে একটা ক্যাডবেরি এগিয়ে দেয়। প্রাণনেশা হাত বাড়িয়ে নিল, কাট কাট গলায় বলল, চকলেট কেন? সে মুচকি হাসলো, নম্র গলায় বলল, এমনি বেবিদেরকে দিচ্ছিলাম। আমি তো বেবি নই। আবার মুচকি হাসলো সে, বলল, কিন্তু দূর থেকে আপনাকে দেখে আমার বেবিই মনে হয়েছিল, যদিও আপনি বেবিদের মতো কাজ করছিলেন না। বলেই ঠোঁট বাঁকা করে হাসলো সে। প্রাণনেশা গম্ভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। বুঝলো সিগারেট খাওয়াটা দেখে ফেলেছে ছেলেটা, আর সেটা ইঙ্গিত করেই পিঞ্চ মারছে। ফোঁস করে শ্বাস ফেলল প্রাণনেশা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, থ্যাঙ্কস। এত রাতে এখানে কি করছেন মিস? কেন, কোনো সমস্যা? ভ্রু কুঁচকে বলল প্রাণনেশা। জায়গাটা ভালো না, কাছেই নির্বাচনের কাজ চলছে, কখন কি সমস্যা শুরু হয়, বাড়ি চলে যান। প্রাণনেশা ঠোঁট গোল করে ও বোঝালো, বলল, আমি আসলেই জানতাম না। এখন তো জানলেন, চলে যান। প্রাণনেশা পিছন ফিরে পা বাড়ালো। পেছনে তাকাতেই হাত দিয়ে বাই জানালো সে। প্রাণনেশা হাসি পেল। একজন অপরিচিত মানুষকে এভাবে বিদায় জানানো এই প্রথম দেখল প্রাণনেশা। কিছু একটা ভেবেই দূর থেকে প্রশ্ন ছুড়ল, নাম কি আপনার? নাম দিয়ে কাম কি? এত বড় গ্রামে আপনার সাথে আর দেখা হওয়ার চান্স নেই আমার। তবুও পৃথিবীটা গোল, কোথাও না কোথাও আপনার সাথে দেখা হয়েও যেতেও পারে। হাসলো সে। ছেলেটা শুধু কথায় কথায় হাসে, ভাবল প্রাণনেশা। একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল প্রাণনেশা। সে পা বাড়িয়ে এগিয়ে গেল ওর কাছে, মিষ্টি হেসে বলল, আমি উচ্ছ্বাস। শুধুই উচ্ছ্বাস? ভ্রু কুঁচকে প্রশ্ন করল প্রাণনেশা। উচ্ছ্বাস শাহরিয়ার। হসপিটাল থেকে বেরিয়ে পার্কিং লটে এসে দাঁড়ালো প্রত্যুষ। প্রতিবারের মতো এবারও ব্যর্থ হয়নি সে। অপারেশন সাকসেসফুল। ধীর গতিতে গাড়িতে ড্রাইভিং সিটে উঠে বসল সে। সন্ধ্যা তার চিরচেনা রূপে আলো আর আঁধারে মিলেমিশে। গুড়ি গুড়ি তুষারপাত শুরু হয়েছে গতরাত থেকে। পেঁজা তুলোর মতো শুভ্র নরম তুষারের কুচি অবিরত ঝরে পড়ছে। ড্রাইভিংয়ের মাঝেই প্রত্যুষ জানলার দিয়ে বাইরে দৃষ্টি তাক করল। ব্যস্ত জনজীবন। রাস্তা দিয়ে সবাই সোয়েটার, মাফলার আর টুপি পরে নিজেদের বাড়ি ফিরতে ব্যস্ত। ছোট ছোট বাচ্চারা ছুটোছুটি করে পার্কে বা খালি জায়গায় স্নোম্যান বানাচ্ছে। অনেকেই আবার বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। মুচকি হাসল প্রত্যুষ। আশেপাশে সব কিছু নতুন করে সজ্জিত করতে ব্যস্ত সবাই। ভালো লাগছে দেখতে। জানলা দিয়ে হুড়মুড় করে ঠান্ডা স্নিগ্ধ বাতাস প্রবেশ করছে। কপালের ওপর পড়া ছোট ছোট চুলগুলো উড়ছে প্রত্যুষের। এক হাতে জ্যাকেটের হ্যান্ডটা তুলল ও। এই ভর সন্ধ্যায় গান শুনে সময়টা কাটালে মন্দ হয় না। ড্রাইভিং করতে করতে মিউজিক শোনার ইচ্ছে পোষণ করল সে। ভলিউম বাড়াতে সূক্ষ্ম স্বরে নারী কণ্ঠে ভেসে আসলো রবীন্দ্রসঙ্গীত। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদ মাঝে, আর কিছু চাই না গো। আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ যাহা চাই। গানের সুরে সুরে ঠোঁট মেলায় প্রত্যুষ। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এসে থামে একটা ডুপ্লেক্স হাউসের সামনে। ক্লান্ত ভঙ্গিতে নিচে নেমে সদর দরজার সামনে এসে দাঁড়ায় ও। মিনিট খানেক বেল বাজানোর পর অবশেষে বাড়ির একজন সার্ভেন্ট এসে দরজা খোলে। লেট হওয়ার দরুন বিনতি ভঙ্গিতে সরি জানায় প্রত্যুষকে। প্রত্যুষ গম্ভীর স্বরে ইটস ওকে বলে বাড়ির ভেতরে ঢুকলো। কাঁধ ব্যাগটা
সোফার ওপর রেখে পরনের জ্যাকেট খুলে টেনে টুনে শার্টের কয়েকটা বোতাম খুলল। অলসে ভঙ্গিতে এসে নিজেও বসল সোফার ওপর। ও বসতেই কেউ একজন পা দুটো জড়িয়ে ধরে ওর। প্রত্যুষ চমকে নিচে তাকালো। পাপা! প্রজ্জ্বল তার কুটি কুটি দাঁত বের করে বলল। প্রত্যুষ ঠোঁট বিস্তৃত করে উজ্জ্বল হাসে। দু হাত বাড়িয়ে আলতো হাতে কোলে তুলে নিল ওকে। প্রজ্জ্বল নিজের বাবার বুকের সাথে লেপ্টে থাকে। প্রত্যুষ চুমু খেলো ওর মাথায়। আদুরে স্বরে বলল, আমার পাপাটা কেমন আছে? আমি ভালো নেই, মিস করেছি পাপাকে। প্রজ্জ্বল তার আধো আধো বুলি আওড়ে বলল। প্রত্যুষ হেসে দেয়। নরম গাল দুটো টেনে দিয়ে বলে, আমিও আমার বাচ্চাকে অনেক মিস করেছি। আজকে কি খাওয়া হয়েছে? কিছু খাইনি, প্রজ্জ্বল থো তুলতে বলল। প্রত্যুষ ভ্রু কুঁচকালো, গম্ভীর স্বরে বলল, কেন খাওনি? তোমার রওশা মাম খেতে দেয়নি কিছু তোমাকে? প্রজ্জ্বল উত্তর দিল না। প্রত্যুষ দাঁড়িয়ে যায়। উচ্চস্বরে ডাকল, রওশা! রওশা! রওশা হন্তদন্ত হয়ে দৌড়ে আসলো। প্রত্যুষকে দেখে বলল, আপনি চলে এসেছেন? ওকে খাওয়াওনি কেন? রওশা অপ্রস্তুত হলো। মিনমিন করে বলল, আমি খাওয়ানোর চেষ্টা করেছি অনেক, কিন্তু ও আপনাকে ছাড়া খাচ্ছিলই না। তাই বলে ও সকাল থেকে না খেয়ে থাকবে? আপনি আমাকে অন্তত একবার ফোন দিয়ে জানাতে পারতেন। অনেকবার কল করেছি আপনাকে, আপনি ফোন ধরেননি। রওশা মাথা নিচু করে বলল। প্রত্যুষ প্রজ্জ্বলকে কোলে নিয়ে এক হাতে নিজের ফোন অন করে দেখল 20টা মিসড কল। কপাল কুঁচকে ফোনটা ছুঁড়ে মারল সোফার ওপর। গম্ভীর স্বরে বলল, সাইলেন্ট ছিল। বলেই প্রজ্জ্বলকে কোলে নিয়ে প্রস্থান করল সে সেখান থেকে। রওশা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে থাকে। প্রত্যুষ শার্ট না বদলেই কিচেনে গেল। প্রজ্জ্বলকে নামিয়ে দিল কোল থেকে। 4 বছরের প্রজ্জ্বল টুকুর টুকুর দেখতে থাকলো বাবার কাজ। চুলায় প্যানে করে দুধ গরম দিল প্রত্যুষ। হালকা জাল দিয়ে কুসুম গরম দুধ ফিডারে ভরল। প্রজ্জ্বলকে আবার কোলে নিয়ে বেরোলো কিচেন থেকে। কক্ষে ঢুকে ওকে কোলে বসিয়ে নিজেও বসলো বিছানার ওপর। প্রজ্জ্বল বাবার বুকের সাথে লেপ্টে চুপচাপ ফিডার খাচ্ছে। বাবা ছাড়া কিছুই বোঝে না বাচ্চাটা, এমনকি বাবা না আসা পর্যন্ত খায়ও না। তাই এখন ফিডার ছাড়তে পারেনি প্রজ্জ্বলের থেকে, যেহেতু ও বেশিরভাগ সময় বাইরেই কাটায়। ফিডার খাওয়ানো শেষে ওকে বিছানার ওপর বসিয়ে দিল প্রত্যুষ। খেলনা জিনিসগুলো এগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো প্রজ্জ্বলের সামনে। চোখে মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, নামবে না কেমন? এখানেই বসে খেলো, বাবা এক্ষুনি ফ্রেশ হয়ে আসছে। বলেই সোজা ওয়াশরুমে ঢুকে গেল প্রত্যুষ। ঘণ্টাখানেক ধরে গোসল করার পর বের হলো প্রত্যুষ। টাওয়েল দিয়ে মাথা মুছে সেটা মেলে দিল ব্যালকনিতে। রওশা খেলছে প্রজ্জ্বলের সাথে। প্রজ্জ্বল নিজের আদো আদো বুলিতে কিছু একটা বোঝাচ্ছে ওকে। প্রত্যুষ রুমে আসতেই রওশা হাসলো ওর দিকে চেয়ে। বলল, আপনি বাড়িতে থাকলে ঠিকই আমার সব কথা শোনে, হেসে খেলে সময় কাটায়, কিন্তু বাইরে যাওয়ার পর সেই যে মুখ আমাবস্যার নামে, আমি হাজার চেষ্টা করেও ওর মুখে হাসি ফোটাতে পারি না। প্রত্যুষ কিছু না বলে এগিয়ে এসে বসলো বিছানার ওপর। প্রজ্জ্বল বিছানার ওপর হামাগুড়ি দিয়ে ওর কোলে উঠে বসলো। রওশা আমতা আমতা করে বলল, খাবেন না? আপনি খেয়ে নিন, খিদে নেই আমার। রওশা জোরাজুরি করতে পারল না। এতগুলো বছরেও মানুষটার সাথে স্বাভাবিক হতে পারল না ও। রওশা উঠে দাঁড়ালো, আবদার করে বলল, আজকেও ও আমার সাথে থাকুক। রেখে কি লাভ রওশা? সেই তো মাঝরাতে কাঁদতে কাঁদতে চলে আসবে। আগের বারও তো এমনই হয়েছিল। রওশা উত্তর দিতে পারল না। একই ছাদের নিচে থাকলেও এখনো দুজনের মাঝে বিস্তর দূরত্ব। এখনো দুজনে আলাদা রুমেই থাকে। একজন আরেকজনকে অদেখা করে সময় কাটায়। সদ্য পরিচিত মানুষের সঙ্গে আমরা যেভাবে মত বিনিময় করি সেভাবেই কথা বলে ওরা। প্রয়োজনীয় কথা ছাড়া আর কোনো কথাই হয় না দুজনের মাঝে। রাতে প্রজ্জ্বল বাবার সাথেই থাকে। দীর্ঘশ্বাস ঝাড়ল রওশা।
আলতো পায়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। প্রত্যুষ এক পলক সেই দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। রওশা তাকিয়ে থাকলো বন্ধ দরজার দিকে। প্রত্যুষ আগের মতো খারাপ ব্যবহার না করলেও তুচ্ছ তাচ্ছিল্য করে না ওকে, কিন্তু ওর প্রতিটা বিষয়ে প্রত্যুষ নির্লিপ্ত। কেমন একটা গা ছাড়া ভাব ওর, যা বুকের মধ্যে অসম্ভব পীড়া দেয়। রওশার কান্না উগড়ে আসে। টলমল চোখে তাকালো ও বন্ধ দরজার দিকে। আজও কক্ষের বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, অথচ এটা ওর কক্ষ হওয়ার কথা ছিল। এ কক্ষ আর এই কক্ষে থাকা মানুষ দুটোর ওপর ওর সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার ফলানোর ক্ষমতা ওর নেই। রওশা টলমল পায়ে পাশের রুমে ঢুকলো। প্রত্যুষ আর ওর রুম পাশাপাশি। দরজা বন্ধ করে দরজা ঘেঁষে বসলো ও। রাতের খাবারটুকু খাওয়ার প্রয়োজন অনুভব করলো না। প্রতিটা রাতেই এমন হয়। প্রত্যেকটা দীর্ঘ রজনী ওর একাকিত্ব আর দীর্ঘশ্বাসের সঙ্গী। আর 5টা মেয়ের মতো ওর স্বামী সন্তান নিয়ে সুখের সংসার হলো না কেন? রওশা নিজেকে প্রশ্নে জর্জরিত করল। পরক্ষণেই উত্তর পেয়েও গেল। ওই যে অভিশাপ! যে মেয়েটা তার স্বামীকে না পাওয়ার দুঃখে মরতে বসেছিল, তার ভালোবাসার পরিমাণ কতটুকু ছিল ভাবতে পারল না রওশা। এসব ভাবলে বুক চাপড়ে কাঁদা ছাড়া আর কিছু করার সুযোগ থাকে না। কিন্তু রওশা এটুকু জানে, মেয়েটার ভালোবাসা ওর চেয়ে সহস্রগুণ বেশি ছিল। তবুও মেয়েটাকে তার ভালোবাসা ফিরিয়ে দেয়নি ও, দিতে পারেনি। জীবন ওকে সেই সুযোগ দেয়নি। রওশা হাঁটুতে থুতনি ঠেকিয়ে একইভাবে বসে থাকলো পুরো রাত। ভোরের আলো ফুটতেই শুরু করে। জানলা দিয়ে রোদের তির্যক আলো পড়তেই হুঁশ ফেরে ওর। দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই দেখল ঘড়ির কাঁটায় 7:10। তড়িঘড়ি করে দাঁড়িয়ে পড়ে ও। ওয়াশরুম থেকে চোখে মুখে পানি ছটা দিয়ে বেরিয়ে আসে। পুরো রাত না ঘুমোনোর ফলে মাথা ধরে গেছে। 1 কাপ কড়া করে কফি না খেলে শান্তি মিলবে না ভেবেই কক্ষ ছেড়ে বেরোলো ও। কিচেনে যেতেই থেমে যায় ওর পা। প্রত্যুষ ব্রেকফাস্ট বানাচ্ছিল কিচেনে। ওকে দেখতেই টেডি হেসে বলল, আপনি উঠে গেছেন? রওশা মুখে হাসি ফুটে ওঠে। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিয় একজনের মুখে হাসি দেখতে কার না ভালো লাগে। বিনীত ভঙ্গিমায় মাথা নাড়ালো ও, বলল, আসলে মাথাটা খুব ধরেছে, 1 কাপ কফি বানাতাম। আপনি বসুন, আমি বানিয়ে আনছি। মুচকি হেসে সম্মতি জানালো রওশা। ফুরফুরে মন নিয়ে বসলো সোফার ওপর। প্রত্যুষ রেডি হয়েছিল হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। রওশা পা টিপে টিপে এসে দাঁড়ালো ওর সামনে। কিছু একটা বলার চেষ্টা করলো ও, কিন্তু বলতে গিয়েও যেন আটকে যাচ্ছে বারবার। ওকে উসখুস করতে দেখে ভ্রু কুঁচকে তাকালো প্রত্যুষ। গম্ভীর স্বরে বলল, কিছু বলবেন? হ্যাঁ, বলেন। আমার না খুব করে একটু বাইরে যেতে মন চাইছে, শপিং করতে যাই। রওশার কণ্ঠে আকুলতা। প্রত্যুষ তার কণ্ঠে বরাবরের মতোই গাম্ভীর্য ঢেলে বলল, এখানে আমার পারমিশনের কি আছে? আপনার ইচ্ছে হলে যান, আমি তো কোনো কিছুতে বিধিনিষেধ দিইনি আপনাকে। রওশার মনক্ষুণ্ণ হলো। আসলেই কপাল ওর। সে কোথায় যায় না যায় তা নিয়ে তার স্বামীর বিন্দুমাত্র কনসার্ন নেই। প্রত্যুষ নিজের মানিব্যাগ থেকে ক্রেডিট কার্ড এগিয়ে দেয় ওর দিকে। ব্যস্ত কণ্ঠে বলে, যা যা লাগবে নেবেন। রওশা হাত বাড়িয়ে গ্রহণ করলো। প্রত্যুষ পায়ে মোজা পরতে পরতে বলল, প্রজ্জ্বলকে তাহলে আমার সাথে নিয়ে যাচ্ছি। আপনি যেহেতু ঘুরতে যাবেন, ওকে তো একা রাখা যাবে না। এ মা, তা কেন হবে? আমি কি একা একা যাব নাকি ঘুরতে? প্রজ্জ্বলকে নিয়ে যাব। আচ্ছা, আমি ড্রাইভারকে বলবো। আপনারা যেখানে যেখানে যেতে মন চাইবে যাবেন। বলেই উঠে দাঁড়ালো প্রত্যুষ। ঘুমন্ত প্রজ্জ্বলের কপালে চুমু দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। ব্যালকনির ডিভানের উপর বসে কফির মগে চুমুক দিচ্ছে প্রাণনেশা। দৃষ্টি তার পিচ ঢালা রাস্তার দিকে। সোনালি রঙের রোদ্দুর
আঁচড়ে পড়ছে ওর চোখে-মুখে। ওপর থেকে শান্ত দেখালেও মনের মধ্যে খচখচ করছে ভীষণ। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে সেটা কি শুধুই নির্বাচনকে কেন্দ্র করে কি না তা জানা নেই কারোর। সৌরভ সর্দার নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। এতদিনের পদ হারিয়ে এত বড় হারের পর কোনো না কোনো সমস্যার সৃষ্টি করবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এখনো পরিস্থিতি ঠান্ডা, তা দলের ছেলেদের কোনো হদিশ নেই। ঝড় আসার পূর্বাভাস যাকে বলে। নিচে নেমে দাঁড়ালো প্রাণনেশা। আজকে একটা সুন্দর দিন, এসব ভেবে নষ্ট করতে চায় না ও। ধীর পায়ে কক্ষের ভেতরে ঢুকলো ও। রুমটা বেশ বড় আকৃতির। রুমের একপাশে লাইব্রেরির মতো করে সাজানো, পুরো র্যাক জুড়ে উপন্যাসের বইয়ে সাজানো। প্রাণনেশার উপন্যাস পড়ার নেশাটা প্রবল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাস হাতে আবার ব্যালকনিতে আসলো ও। ব্যালকনিতে সাদা রঙের একটা দোলনা আছে। দোলনার চারপাশে সাজানো বিভিন্ন ধরনের টব। প্রতিটা টবে বিভিন্ন ফুলের গাছে ভর্তি। প্রাণনেশা দুপা তুলে বসলো দোলনার ওপর। বইয়ের পাতা উল্টে বের করলো একটা চিঠি। চিঠির ভাঁজ খুলে শান্ত দৃষ্টি বুলিয়ে পড়তে আরম্ভ করলো। প্রিয় প্রাণ, জানি প্রিয়, ডাকার অধিকার নেই আমার। সব অধিকার হারিয়ে ফেলেছি নিজের দোষে। তোর নরম মনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছি। তোকে কাঁদিয়েছি, কষ্ট দিয়েছি। কিন্তু বিশ্বাস কর, তোকে কষ্ট দিয়ে আমি ভালো ছিলাম না। তোকে কাঁদিয়ে আমি মরে গেছি। যখন নিজের প্রাণের ওপর আঘাত আসে তখন কেই বা ভালো থাকতে পারে বল? আমার হাতে আর বেশি সময় নেই। কিছুদিন পরেই চলে যাব হয়তো। তোকে আর দেখা হবে না রে। তোর মুখটা না দেখলে যে আমার পুরোটা দিন খারাপ যায়। ইউ নো, তুই আমার লাকি গার্ল, আমার ছোটবেলা, আমার পুতুল। তুই এখনো আমার কাছে সেই ছোটটাই রয়ে গেছিস, যাকে আমি কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরতাম, যে একটা পুতুলের মতো আমার বুকে লেপ্টে থাকতো, আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতো। তুই আমার জীবনে ঘটা ঘটনাগুলো যতটুকু জানিস, ততটুকু তো আমার জন্মদাত্রী মাও জানে না রে। যেদিন থেকে তুই পৃথিবীতে আসলি সেদিন থেকেই আমার ভাগ্যে শুধু পূর্ণতাই ছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, সেই লাক আমি ধরে রাখতে পারলাম না। তুই আমার পূর্ণতা হলি না। কিন্তু বিশ্বাস কর, ভালোবাসা আমার জীবনে শুধু একবারই এসেছে, আর কোনো দিন আসবে না। কথা দিচ্ছি, আর কোনো দিন আসবে না। আসতে দেব না আমি। ভালোবাসলে শরীর ছুঁতে হবে এমন তো কোনো কথা নেই। আমার মনে সর্বদা তোর বসবাস থাকবে। দূর থেকেই আমি ভালোবেসে যাব প্রাণ। কিন্তু আমি চাইব তোর জীবনে ভালোবাসা আবার আসুক। কেউ তোকে খুব করে ভালোবাসুক। আমি শেষ হয়ে যাই, কিন্তু তোর একটা সুখের সংসার হোক। নিজের যত্ন নিস জান, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, অবহেলা করিস না নিজের প্রতি। কোনো বেইমানের জন্য আর নিজের মূল্যবান চোখের জল নষ্ট করিস না। ভালো থাকিস। শেষবারের মতো ভালোবাসি। ইতি, তোর প্রত্যুষ ভাই। প্রাণনেশার হাত কাঁপে। যতবার চিঠিতে চোখ বোলায় ও ততবার রক্তক্ষরণ হয় বুকের মধ্যে। দিনের শুরুতে প্রতিদিন একবার করে চিঠিটা পড়ে ও। বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাক, কিন্তু ভেতরটা যে ভেঙে চুরে বিধ্বস্ত হয়ে গেছে সেটা একমাত্র বন্ধ ঘরের মধ্যে অনুভব করতে পারে প্রাণনেশা। চিঠিটা বইয়ের ভাঁজে রেখে উঠে দাঁড়ালো প্রাণনেশা। ব্যালকনির রেলিং ধরে আকাশপানে দৃষ্টি নিবদ্ধ করে। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বিড়বিড় করে বলে, আল্লাহ, যখন মানুষটাকে ভাগ্যে রাখলই না, তবে কেন মনের মধ্যে রাখলে? কেন 6টা বছরেও ভুলতে পারলাম না আমি তাকে? দীর্ঘ 6টা বছর কি যথেষ্ট ছিল না তাকে ভোলার জন্য? তাহলে কেন
প্রতিনিয়ত আমার মনে আরও গভীরভাবে বসবাস করছে সে। আমি ক্লান্ত হয়ে গেছি নিজের সাথে লড়াই করতে করতে। আর পাচ্ছি না আল্লাহ, আমি সত্যি আর পাচ্ছি না। পলক ভূঁইয়া নিস্তব্ধ আধশোয়া হয়ে বসে আছেন ঝুলন্ত চেয়ারের ওপর। দৃষ্টিতে তার সিলিংয়ের দিকে। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন বন্ধ ফ্যানটার দিকে। হয়তো নিজের জীবনে পাওয়া না পাওয়ার হিসেব করছেন। ওনার ভাবনার মাঝেই মালিহা বেগম এসে কক্ষে ঢুকলেন। ফ্যানটা ছাড়তে গিয়ে বললেন, ফ্যান অফ করে বসে আছেন কেন? এখনো তো অতটা শীত পড়েনি। পলক ভূঁইয়া এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে সোজা হয়ে বসলেন। হতাশ শ্বাস ফেলে বললেন, এমনি ভালো লাগছে না কিছু। মালিয়া বেগম এসে বসলেন বিছানার ওপর। পলক ভূঁইয়া আবার বললেন, প্রত্যুষ বা রওশা কেউ কি ফোন দিয়েছে? কাল রাতে কথা হয়েছিল রওশার সাথে। বলেছে ওরা ভালো আছে সবাই। কিন্তু প্রত্যুষের সাথে কথা হয়নি অনেক দিন। তার তো ব্যস্ততার শেষ নেই। এতটাই ব্যস্ততা যে মা বাবার সাথে কথা বলার সময়টুকুও নেই। মালিহা বেগম মুখ কালো করে বললেন। পলক ভূঁইয়া বিরস মুখে চাইলেন স্ত্রীর পানে। নির্জীব স্বরে বললেন, ছেলেটা অভিমান করে আছে আমাদের ওপর। আমরা ওর ভালোবাসাকে কেড়ে নিয়েছি না, তাই আমাদের থেকে আমাদের ছেলেকে কেড়ে নিল। জানো, মাঝে মাঝে খুব বেশি আফসোস হয়, যে আফসোস মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা দেয়। ছেলেটা দূরে সরিয়ে নিয়েছে নিজেকে। এই 6 বছরে একবারও পা রেখেনি দেশে। ফোন করলেও কেমন যেন কথা বলে। কথার ভঙ্গিতে বুঝিয়ে দেয় আমার সাথে কথা বলতে খারাপ লাগছে। ছেলেটাকে হারিয়ে ফেললাম, সাথে আমার একমাত্র মেয়েটাকেও। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মলিন স্বরে বললেন, নির্বাচনে প্রাণনেশার মামা জিতেছে। হ্যাঁ শুনেছি। ম্লান হাসলেন মালিহা বেগম। বললেন, পাশাপাশি বাড়ি, কিন্তু যেন মাইল মাইল দূরত্ব। মেয়েটাকে প্রতিদিনই রাস্তা দিয়ে যেতে দেখি, কিন্তু ডেকে দুটো কথা বলতে পারি না। মুখ নেই যে কথা বলার। ওরা কেউই এ বাড়ির আঙিনায় পর্যন্ত পা রাখে না। আমাদেরও একই অবস্থা। একটা ভুলের কারণে নিজেদের পরিবারের মানুষগুলোর সাথে যে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়ে যাবে সেটা তো কোনোদিন ভাবতেও পারিনি। পলক ভূঁইয়া নিশ্চুপ বসে থাকলেন। মালিহা বেগম আবার বললেন, এই খালি বাড়িতে দম বন্ধ হয়ে আসে। নিজেকে খুব বেশি একা একা লাগে। প্রহরটাও কাজে চলে যায়। রিদিতা থাকলে ওর সাথে দুটো কথা বলা যেত। সারাক্ষণ মা মা করতো। কিন্তু চাকরিটা হওয়ার পর থেকে ওরও বাইরে চলে যেতে হয়। আমি একা একা বসে থেকে সময় পার করি। পলক ভূঁইয়া দীর্ঘশ্বাস ফেললেন। সময় সুযোগ চলে যাওয়ার পরপরই আমরা আমাদের ভুল ত্রুটি গভীরভাবে উপলব্ধি করতে পারি, কিন্তু তখন কোনো সুযোগ অবশিষ্ট থাকে না আমাদের জন্য। নিজেদের জন্য দুঃখ প্রকাশ ছাড়া তখন আমাদের আর কিছুই করার থাকে না। এই আফসোস ভেতরে ভেতরে আমাদের শেষ করে দেয়। তবুও আমরা হাতড়ে বেড়াই বাঁচার আশ্বাস, কিছু ভালোবাসার মানুষ। রওশা ঘুরে ঘুরে শপিং করলো অনেক কিছু, তবে যাই কিনেছে বেশিরভাগই প্রজ্জ্বলের জন্য। বায়না করে না বাচ্চাটা, চুপচাপ লেপ্টে থাকে বুকের সাথে। কিন্তু যখন খেলনার দোকানে পাশ দিয়ে গেল তখন প্রজ্জ্বল আবদার করলো অনেক কিছু, আর রওশা ততক্ষণে এই সব কিনছিল। একটা রেস্টুরেন্টে বসে আছে রওশা। পাশের চেয়ারে বসে ফোনে কার্টুন দেখছে প্রজ্জ্বল। এখনো অর্ডার করা খাবারগুলো এসে পৌঁছায়নি। রওশা স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্ক আর প্রজ্জ্বলের জন্য বেবি মিল্ক অর্ডার করেছে। রওশা থুতনিতে হাত দিয়ে অপেক্ষা করছিল। তখনই ওদের সামনে একজন পুরুষ এসে দাঁড়ালো। কারোর উপস্থিতি অনুভব করতেই রওশা মাথা তুলে তাকালো। পরিচিত একটা মুখ দেখতেই থমকে গেল ও। নীল হাসি মুখে তাকালো ওদের দিকে। রওশা দাঁড়িয়ে পড়ল, আলতো হেসে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার কি খবর? নীল হাসি মুখে নম্র স্বরে বলল, এই যে যেমন দেখছেন। নীল হাসি উপহার দিল ওকে।
চেয়ারের ওপর পা তুলে বসা প্রজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে দিল। প্রজ্জ্বল হাঁ করে তাকালো দুজনের দিকে। নীল আবারও রওশার দিকে তাকিয়ে বলল, মা ছেড়ে ঘুরতে এসেছেন? জি, একটু শপিং করতে এসেছিলাম। রওশা আমতা আমতা করে হেসে বলল, প্রত্যুষ কোথায়? রওশার হাসি ধপ করে নিভে যায়। মুখে নেমে আসে বিষণ্ণতা। তবুও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, হসপিটালে। আর কোথায়? বাহ, স্ত্রীকে দেখে রাখার চেয়ে কাজ বড় হয়ে গেল ওনার কাছে। আমি তো ভাবছি ও আপনাকে এইভাবে একা একা ছাড়লো কি করে। আমি হলে তো আমার ওয়াইফের সাথে ছায়ের মতো লেগে থাকতাম। আমার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করার জন্য এমন হাজারটা কাজ জলে ভাসিয়ে দিতাম। নীল উপহাস করে বলল। টলমল চোখে রওশার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরক্ষণে নিজেকে সামলে মাথা তুলে বলল, এতই বোঝা যায় আপনি কাজের প্রতি কতটা দায়িত্বহীন। কিন্তু প্রত্যুষ এমন নয়, ও নিজের কাজের প্রতি যথেষ্ট অনুগত। তবুও আপনার যদি এতটাই ছায়ার মতো থাকতে মন চায় কারোর, চটজলদি বিয়ে করে নিন। তারপর না হয় কোলের মধ্যে নিয়ে বসে থাকবেন। বিয়ে না করে এমন বড় বড় লেকচার সবাই দিতে পারে। ফিক করে হেসে দিল নীল। রওশা ছোট ছোট চোখে তাকালো ওর দিকে। নীল নিজের হাসি থামিয়ে বলল, আপনি তো হাইপার হয়ে যাচ্ছেন দেখি। সরি, আমি আসলে মজা করে বলছিলাম। আপনাকে কষ্ট দিয়ে কিছু বলতে চাইনি। রওশা তাচ্ছিল্যে হাসল। ওকে নাকি কষ্ট দিয়ে কিছু বলতে চায়নি, কিন্তু যতবারই দেখা হয় এইভাবেই বাঁশ মেরে কথা বলে। প্রত্যুষের সাথে গলায় গলায় বন্ধুত্ব থাকার দরুন এই নিয়ে অগণিতবার দেখা হয়েছে ছেলেটার সাথে, এমনকি কয়েকবার বাড়িতেও এসেছে। কিন্তু যতবারই দেখা হবে এভাবে কোনো না কোনো পিঞ্চ মারবেই মারবে। কোন জন্মের শত্রুতা আছে ওর ছেলেটার সাথে আল্লাহই মালুম। এমনি যেদিন প্রথমবার পরিচয় হয়েছিল ছেলেটার সাথে সেদিনও পিঞ্চ মেরে কথা বলেছিল। রওশা ফোঁস করে শ্বাস ছাড়ল। নীল বিস্তৃত হেসে বলল, আচ্ছা আপনি বসুন, আমি বরং যাই। রওশা মনে মনে বলল, চোখের সামনে থেকে দূর হ বেডা। কিন্তু মুখে বলল, ঠিক আছে, বাড়িতে আসবেন কিন্তু। অবশ্যই, দাওয়াত না দিলেও চলে আসবো আমি, বলে ঠোঁট বাঁকা করে হাসল নীল। উল্টো ফিরে চলে গেল ওদের সামনে থেকে। রওশা মুখ বাঁকায় চেয়ার টেনে বসতে বসতে বলে, শালা খচ্চর। চলবে।